অ্যাকাউন্টিং ইনফরমেশন ম্যানেজার্সরা ইউজ করবে টু টেক ডিসিশনস। আপনার এটার খরচ কত হবে? এখন মনে করেন যে মার্কেট কিন্তু অলরেডি আপনার প্রোডাক্টের খরচ ডিটারমাইন করে রাখে, আপনার প্রোডাক্টের দাম। হ্যাঁ, এখন সে ফর এক্সাম্পল আমি এসিতে বিক্রি করি, রাইট? এখন সেটা যদি ওয়ালটন হয়, ওয়ালটনের এখন মনে করেন পিক সিজন, ওয়ালটনের 1.5 টন করে নেয়, কত হবে দাম? 40,000। 1.5 টন আরো বেশি, আরো বেশি। সে ফর এক্সাম্পল আমি বললাম 60,000 ইনভার্টার বেসিক্যালি 60,000 ইনভার্টার এসি। মার্কেট কিন্তু ডিটারমাইন করে ফেলছে যে পিকে আছে, বা আমি সবচেয়ে এত বড় না যে ছোটটা দিই, কোকের কথা যদি বলি, মার্কেট কিন্তু ডিটারমাইন করে ফেলছে 25 টাকা। ওকে 250 ml কত? 25 টাকা। মার্কেট কিন্তু ডিটারমাইন হয়ে গেছে, আপনি তো 30 টাকা চার্জ করতে পারবেন না, মানুষ খাবে না। যদি আপনি কি বলে এমএনসি হন, মানে মাল্টিন্যাশনাল কোম্পানি, যদি বাইরের কোম্পানি হন, তখন আপনি 25 টাকা চার্জ করতে পারেন। আপনি যদি লোকাল কোম্পানি হন, সে ইউর আরসি বলে, আপনি 20 টাকা, আপনি 22 টাকা চার্জ করতে পারবেন তাকে। কেন? স্যার আমরা যে দেশের প্রোডাক্ট তো দেশেই তৈরি করতেছি, সো আমাদের কস্ট ওয়েস কম। কস্ট বিষয় না, আপনি বেশি লাভ করলেন সমস্যা নেই। রিজনটা কি? আপনার প্রোডাক্টটা কার সাথে কম্পেয়ার করবেন? কনজিউমার এমএনসি প্রোডাক্টগুলোর সাথে। এমএনসির সাথে করবে প্লাস মজুদ। আপনি যদি আরসি করলাম, এখন যদি আপনি বাইরের কোম্পানি, তাহলে আপনার বাইরের সাথে কম সাবকনশিয়াসলি কিন্তু কম্পেয়ার করে, আপনার সাথে সাবকনশিয়াসলি কম্পেয়ার করবে। আর আপনি যদি দেশে কোলা কোম্পানি হন, আপনি কিন্তু বলবেন যে না, কোক ইজ নট মাই কম্পিটিটর, মজু ইজ মাই মেইন কম্পিটিটর। মজু ইজ মাই মেইন কম্পিটিটর কেন? কারণ মজু তো 20 টাকা করছে, আমি যদি 22 টাকা করি, কারণ কনজিউমার কি বলবে, ভাই সেও দেশি প্রোডাক্ট, তুমিও দেশি প্রোডাক্ট, সে তো আমাকে 20 টাকা দিচ্ছে, তুমি কেন আমাকে 22 টাকা দিচ্ছ? আমি মজুই, রাইট? সো ও আপনার মেইন কম্পিটিটর। তখন কিন্তু মার্কেট ডিটারমাইন করে হচ্ছে 20 টাকার বেশি আপনি চার্জ করতে পারবেন, 20 টাকাও চার্জ করতে পারবেন, রাইট? আপনার মার্কেট ডিটারমাইন হয়ে গেছে, প্রাইস ডিটারমাইন হয়ে গেছে। আর আপনার কি করতে হবে? 18 টাকা। 18 টাকার মধ্যে আপনার কস্ট, ওয়েস্টেজ, প্রফিট সব করতে হবে, রাইট? সেভাবে এই ক্যালকুলেশনগুলোই আপনাকে দেখানো হবে যে কীভাবে আপনি ক্যালকুলেশনগুলো করবেন, কীভাবে হিসাব করবেন। ওকে, না ফার্স্ট থিং, দ্য কস্ট অবজেক্ট ইজ অবভিয়াসলি, আমরা জাস্ট ফার্স্ট টার্মগুলো শিখছি। ওকে, কস্ট অবজেক্ট ইজ আ ভেরি বেসিক, যেটা আমি কস্টিং করছি, যে প্রোডাক্টটাকে আমি কস্টিং করবো, সেটাকে আমরা কস্ট অবজেক্ট করি। ইটস নট নেসেসারি হ্যাজ টু বি আ প্রোডাক্ট, ইট ক্যান বি আ সার্ভিস, it can be a service as well. Now say for example, আমি যদি চাল ডালের কথা বলি, হ্যাঁ, চাল ডাল তার রেভিনিউ কোথা থেকে আর্ন করছে বলতে পারবেন? চাল ডাল যে আপনাকে সার্ভিস দিচ্ছে, হ্যাঁ, সে আপনাকে একটা ডেলিভারি চার্জ করে না, সে 40 টাকা চার্জ করে। কেন আপনাকে 40 টাকা চার্জ করে? তার এই চার্জটা কিভাবে আসছে? ও যে আপনাকে ডেলিভারিটা চার্জ করছে, দ্যাটস এ কস্ট অবজেক্ট, রাইট? আমি যে আপনাকে এমন কি প্রোডাক্ট দিচ্ছি, কোনো আমি আপনাকে সার্ভিস দিচ্ছি না, এইটার খরচ আমি কিভাবে আপনাকে চার্জ করবো? ইউনিভার্সিটি আপনাকে কি দিচ্ছে? সার্ভিস দিচ্ছে না, ইউনিভার্সিটি নিজের পকেট থেকে বার্ন করে আপনাকে সার্ভিসটা দিবে, তাই না? ও এই সার্ভিসটাকে কস্টিং কিভাবে করবে? দ্যাট ইজ দ্য কস্ট অবজেক্ট। কস্ট অবজেক্ট বলতেই যে আমরা বোঝাবো যে কোন ট্যানজিবল প্রোডাক্ট, সেটা না। ইনট্যানজিবল বলতে কি বুঝি আমি? আমরা যেটা টাচ করতে পারি না, যেটা হচ্ছে you can feel, you might feel it, you cannot see it. Like service. Like service. I mean, cost object can be anything. Can be a product, can be a service. Okay? Now, direct cost. What does that mean? Direct cost. Money. সরাসরি যে কষ্ট, সরাসরি সেই cost. A cost that can easily and conveniently traced to a specific cost object. Now, আমার মনে করেন 4টা প্রোডাক্ট লাইন আছে। প্রোডাক্ট লাইন কি? মার্কেটিং করেছেন, প্রোডাক্ট লাইন কি? আলাদা আলাদা প্রোডাক্ট আছে। সে আমি প্রাণ আনাই, ঠিক আছে, আমি সেই প্লাস্টিক দিয়ে খেলনাও বানাই, সে প্লাস্টিক দিয়ে ফুলে যে পানি ঢালে ওটাও বানাই, সে প্লাস্টিক দিয়ে অন্য জিনিসও বানাই, টপও বানাই, ফুলের টপও বানাই, টপও হয় ওরা টপও বানাই, হ্যাঁ, বা প্লাস্টিক দিয়ে আমি প্লিজ ক্লাসে আসার সময় ইউ ডোন্ট নিড আ পারমিশন, জাস্ট গেট ইট, ওকে? ওই প্লাস্টিক থেকে আরো জিনিসপত্র বানাই, ওকে? না, আমি যদি বলি এই 10টা লেবার, ঠিক আছে, শুধু খেলনা বানাবে, এই 10টা লেবার শুধু ওই ফুলের টপটা বানাবে, ওইটা আমার ডাইরেক্ট কস্ট। কেন? কারণ এই 10 জনই কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারছি যে এই 10 জনই শুধু ওই খেলনা বানায়। তাহলে এই যদি আমি তাহলে খেলনা বন্ধ করে দিই, এই 10 জনের চাকরি নেই, ওকে?
তারপরে কি এই খরচটা ওই 10 জনের জন্য। এখন মনে করেন প্রাণ আর একটা কি বানায়, লিচি ড্রিঙ্ক, রাইট? এটা হলো লেবার কথা। লিচি ড্রিঙ্ক বানায়, আবার ওই যে খেলনা বানায়। আমি লিচি যে যে যাই দেয়, যদি লিচি দিয়ে থাকবে, এটা যদি লিচি থাকে, আমি কি এটা খেলনার মধ্যে দিব না। এই লিচিটা আমি কেন আনছি? লিচি ড্রিঙ্কের জন্য আনছি, রাইট? ডাইরেক্ট কস্ট, যে আমার ম্যাটেরিয়ালটা। যদি কালকে আমি বলি যে আল্লাহ মাফ করুন, লিচি ড্রিঙ্কটা আমি বন্ধ করে দিই, লিচি ড্রিঙ্ক বন্ধ করলে আমি আমার হচ্ছে মারা যাবো। হ্যাঁ, কালকে যদি আমি বলি লিচি ড্রিঙ্ক বন্ধ করে দিই, আমার কি লিচি আর কিনতে হবে? আমি আইডেন্টিফাই করতে পারছি না ডিরেক্ট এই প্রোডাক্টটার জন্য আমি শুধু লিচিটা আনছি, দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট কস্ট। ওকে, এই গেল। আচ্ছা, এখন যেটা আসি ইনডিরেক্ট কস্ট। অ্যাকাউন্টিং এ এটা ইজি ম্যানেজার থাকে, এটা হলো কি আর ঝামেলা না। হ্যাঁ, এইটাই হলো মেইন ঝামেলা, ইনডিরেক্ট কস্ট। ইনডিরেক্ট কস্ট, এখন মনে করেন যে প্লাস্টিকের ফ্যাক্টরি, যেটা আমি বললাম 4টা প্রোডাক্ট বানাচ্ছে, আমি কি আলাদা ফ্যাক্টরি ম্যানেজার রাখবো? একটা ফ্যাক্টরি ম্যানেজার রাখবো, যে তুমি ভাই প্লাস্টিকের ওস্তাদ, যত প্লাস্টিকের প্রোডাক্ট হবে তোমার আন্ডারে থাকে। তার যে খরচটা, তাকে যে আমি বেতন দিচ্ছি, কালকে যদি আমি বলি যে না আমি আর খেলনা বানাবো না, আমি শুধু ফুলের টপ বানাবো, গরম বেশি পড়ছে, শুধু সবাই গাছ লাগাচ্ছে, ফুলের টপ লাগাবো, রাইট? ওই ফ্যাক্টরি ম্যানেজার কি চাকরি চলে যাবে? না। কেন যাবে না? সেম থাকবে। এক্স্যাক্টলি, কারণ সে তো একটা প্লাস্টিক প্রোডাক্টই আছে। তার খরচটা আমি কিভাবে ডিটারমাইন করবো? আগে করতাম 5টা দিয়ে, এখন 4টা। হ্যাঁ, মানে ওই 4টা কাকে, মানে ওর যে আমি মনে করি 1 লাখ টাকা দিই, ওর 1 লাখ টাকা আমি ভাগ করবো কিভাবে? আগে যদি আমার 5টা প্রোডাকশন চলতো তাহলে হচ্ছে 5টা দিয়ে ভাগ করতাম, এখন 4টা চললে 4টা দিয়ে ভাগ করবো। 4টা দিয়ে ভাগ করতে পারেন। 4টা যে ভাগ করবেন, তার প্রোডাক্টটা আপনারা কত কস্টিং দিবেন? এখন যেটার প্রোডাকশন বেশি হয়, যেটার কাজ বেশি চলে, সেটার একটা বেশি পার্সেন্টেজ দিই। তাহলে আমি বলতে পারি যে স্যার এটা তো মেশিন ওরিয়েন্টেড, এখানে তো তার এত বুদ্ধি লাগে না, ওটা তো লেবার ওরিয়েন্টেড। হ্যাঁ, ওখানে তার বেশি বুদ্ধি, তো ওখানে বেশি দেয়। ইটস আ ভেরি সেন্সিটিভ ম্যাটার। কেন জানেন? কারণ তার খরচটা একটা মেজর খরচ। তার খরচটা যদি আমি একটা লো কস্টিং প্রোডাক্ট ঢুকাই দিই, কস্টটা আমার বেড়ে যায় না? তখন কিন্তু ওই প্রোডাক্টটা আমার প্রফিট দিচ্ছে, কিন্তু আমি ভুল কস্টিং মেথড ইউজ করছি বলে আমার দেখা যাচ্ছে ওই প্রোডাক্টটার সঙ্গে আমার লস হচ্ছে। এখন ডিটারমাইন করে কোম্পানির কিছু বেস পয়েন্ট থাকে। কোম্পানি বলতে পারে যে ঠিক আছে, কত ঘন্টা সে ওই প্রোডাক্টটাকে দেয়, কত ঘন্টা সে এই প্রোডাক্টটাকে দেয়, এটা হতে পারে লেবার আওয়ার্স। ইনডিরেক্ট কস্টে ডিটারমাইন করে এই সেন্সিটিভ ম্যাটারটা হলো সবচেয়ে আসলে কাকে দিচ্ছে। মনে করেন যে 5টা প্রোডাক্ট আছে, রাইট? একটা প্রোডাক্ট অফ, মনে করেন আমি বললাম ভাই চালাতে পারছি না, আসলে দেখো কোন প্রোডাক্ট আমার আফর প্রোডাক্ট, কোনটা লস হচ্ছে। আমি যদি ইনডিরেক্ট কস্টটা সুন্দর করে না দিই ভাগ করে, তাহলে যেইটা আসলে আমাকে লাভ দিচ্ছে সেটা আমাকে লস দেখাবে। কেন? কারণ আমি ভুল কস্টিং মেথড ইউজ করছি। ওকে, তখন আমি যে লাভজনক প্রোডাক্টটাকে বন্ধ করে দেবো। এরকম অনেক কোম্পানি করছে, ভুল করে তারা লাভজনক প্রোডাক্টকে বন্ধ করেছে, কারণ ভুল কস্টিং মেথড ইউজ করছে। এই ইনডিরেক্ট কস্টটাকে, যেটা আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলি, এই ইনডিরেক্ট কস্টটাকে কিভাবে ভাগ করা হয়, এটার জন্য আলাদা 2 থেকে 3 চ্যাপ্টার আছে বিভিন্ন। ইয়েস, ম্যানেজারের কস্টটা কি স্যার ডিরেক্ট কস্টের মধ্যে পড়বে না? না না, কারণ কালকে যদি আমার খেলা বন্ধ করে দিই, আমি কি আমার ফুলের টপ বন্ধ করছি? ওর খরচ ও তো আমাকে জিজ্ঞাসা করবে না আপনি আমার কয়টা দিচ্ছেন, আপনি আমার কয়টা প্রোডাক্ট দিচ্ছেন। বা ম্যানেজার বলো, ম্যানেজারটা এটা বললাম। সিকিউরিটি গার্ড তো আমার খরচ। সিকিউরিটি গার্ডের তো প্রোডাক্টের সম্পর্ক নেই, ওর কাজ হচ্ছে স্যার আমার একটা গেট দিয়েছেন, এই গেট দিয়ে আমার রেসপন্সিবল। আপনি ভিতরে বন্দুক বানাতেছেন, ভিতরে কি বদনা বানাতেছেন, না ভিতরে কি আপনি খেলা বানাচ্ছেন, আই ডোন্ট কেয়ার। আমার চিনি কি বলে, আমার গেট ঠিক আছে, সেটা আমার ডিপার্টমেন্ট। ওর খরচটা কিভাবে দিই, ওর খরচটা কিভাবে ভাগ করবো, বিভিন্ন মেথড আছে। হ্যাঁ, সেটাই আমরা আরেকটু যখন, তাহলে কি ডিরেক্ট কস্ট জাস্ট প্রোডাক্টের ক্ষেত্রে ধরা হবে? ডিরেক্ট কস্ট হবে যেটা আপনি ওই প্রোডাক্টটা না থাকলে এই খরচটা আসতো না, স্পেসিফিক বা ওই সার্ভিসটা না থাকলে এই প্রোডাক্টটা এই কস্টটা আসছে। মানে আমি বললাম যে লিচিটা, আমি যদি কালকে লিচি বন্ধ করে দিই, হ্যাঁ, আমার কি ওই লিচি প্রোডাক্টের ওই লিচির যে ডানাগুলো দেয় ওগুলো লাগবে না, তো ওইটা আমার ডিরেক্ট কস্ট। আমি যদি কালকে খেলনা বন্ধ করে দিই, আমার কি প্লাস্টিকের দানা লাগবে? লাগবে না। যদি আমি খেলনা বন্ধ করি, যে 10 জন আমার খেলনা বানালো তাদেরকে আমার লাগবে না, আমি ট্রেস করতেছি, এরা শুধু এদের জন্য, ঠিক আছে? এটা হলো খরচ। বা আরো ইজি বলি, ইলেকট্রিসিটি খরচ। ইলেকট্রিসিটি, আমি এখানে 3টে এসি চালু করে রাখছি, ওইদিকে ম্যাডাম চালু করে রাখছে 5টা এসি, বোরিং। ওইদিকে ম্যাডাম চালু করে রাখছে 5টা এসি, তো খরচটা কিভাবে ডিটারমাইন করবে, তাই না?
অ্যাভারেজ অ্যাভারেজ এই যে bonus। এইটা এর জন্য বললাম যে আমাদের যে দুইটা সাবজেক্ট আমাদের এত বেতন দেয় এটার জন্য আমাদের এত বেতন এখন না এই যেটার জন্য ইনডাইরেক্ট কস্টের জন্য দুটো চ্যাপ্টার দুই ভাবে ভাগ আছে 2 থেকে 3টা চ্যাপ্টার আছে অ্যাক্টিভিটি বেসড একটা আছে যেটা পড়াশোনা আপনার মারা যাবে মানা যাবে হ্যাঁ আমার পড়াতে আমার মারা যাবে কিন্তু দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাক্টিভিটি বেসড এইটাতে আসলে পুরো কোম্পানি কস্টিং মেথডটা চলে কিন্তু এটাতে লাভটা কি যখন আপনি মারা যাবেন না যদি একটু ঠান্ডা মাথায় বুঝেন ক্লাসে এখন মনে করেন এক একজন ক্লাসে ম্যাডাম চিন্তা করছে একজনের কথা ওই ম্যাডাম হাই করতেছে সে চিন্তা করতেছে তার বাইক ঠিক মতো পার্কিং করছে না। হ্যাঁ আরেকজন জায়গায় নাকি চিন্তা করতেছে হ্যাঁ ঠিক আছে এখন মুস্তাকিম চিন্তা করছে অন্য কিছু কথা ঠিক আছে তো ওই ক্লাসে যদি আপনারা অন্য কথা কিছু চিন্তা করে থাকেন তখন দেখবেন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যখন ক্লাসে একদম কমন সেন্স দিয়ে ইউজ করবেন দিস কোর্স ইজ অল অ্যাবাউট কমন সেন্স দিয়ে করুন তো স্যার এটা পানি খান ওকে স্যার 9 10 দিচ্ছে এই চ্যাপ্টার মানে একটা তো স্পেসিফিক চ্যাপ্টার তারপর 9 10 ওগুলা সম্পর্কই অ্যাভয়েড করে আছে 9 10 দেখুন সম্পর্কই নেই 9 10 তুমি হাঁটা শিখছো এখন তোমাদের দৌড়াবে ওটা শিখিয়ে গেছি এখন আমাদের মার্ক আমরা যে চ্যাপ্টারটা বলি 9 10 আর এবার 9 10 এ ওই যে ডেবিট ক্রেডিট ওগুলো শিখাছো না অতটুকুই তা 9 10 এগুলো তুমি আরে কি বল মারা গেছে আপনি আমাদেরকে মারতে চেয়েছেন যে ওই মারা গেছে স্যার ভিডিও কি পজ করবো হ্যাঁ বলো কনফিউশন আছে আর না আমরা যখন when we do a costing about a product আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে সবসময় ফার্স্ট ইজ দ্য ডিরেক্ট ম্যাটেরিয়ালস কি ইত্যাদি বললাম লিচি ডিম যখন বানায় তার সবচেয়ে ডিরেক্ট ম্যাটেরিয়ালস কি দ্য সুগার দ্য লিচি রাইট যেটা আমরা ডিটারমাইন করতে পারবো যে এই ম্যাটেরিয়ালসটা এই প্রোডাক্টটার জন্য বানাচ্ছে এখন সে ফর এক্সাম্পল আমি এই টেবিলটা বানাই ওকে আমি শুধু এই টেবিলটার জন্য এই কাঠটা কিনে নিয়ে আসছি ওকে আমি ডিটেক্ট করতে পারবো রাইট সো দ্যাটস ওয়াট বি ইওর ডিরেক্ট ম্যাটেরিয়ালস তারপর আসে আপনার ডিরেক্ট লেবার এই তিনটা জিনিস মুখস্থ করে ফেলতে হবে ডিএল ডিএম এমওএইচ ওকে নাও ডিরেক্ট লেবার এই কারিগরটা শুধু এই চেয়ারটাই বানাবে এই কারিগরটা শুধু এই টেবিলটাই বানাবে ফিক্সড যদি এই প্রোডাক্টটা না থাকে ইজিপ্টালি যে বললাম যে ওই 10 জন এমপ্লয়ি না এই প্রোডাক্টটা না থাকলে 10 জন এমপ্লয়ি থাকবে না সেটা হচ্ছে আমার ডিরেক্ট লেবার যারা শুধু ওই প্রোডাক্টটার জন্য আমি আনছি ওরা অন্য কোনো সাথে ইনভলভমেন্ট নাই ফ্যাক্টরি ম্যানেজার না সিকিউরিটি গার্ড না ক্লিনার না ওই প্রোডাক্টটা যারা বানাবে তারা তারপর আসি কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেগুলা এটার আনুষঙ্গিক খরচ থাকে সেটা আমরা একটু পরে দেখব এগুলো এক্সপ্লেইন করা আছে এগুলো আপনাদের বললাম না ইনডিরেক্ট লেবার ইনডিরেক্ট যেটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমার যেটা ইজি ল্যাঙ্গুয়েজে বলি ইনডিরেক্ট লেবার ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস ডিরেক্ট লেবার ডিরেক্ট ম্যাটেরিয়ালস আমরা বোঝা গেছে যারা সেই প্রোডাক্টের সাথে ডিরেক্টলি ইনভলভ ইনডিরেক্ট ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি হবে যারা ইনডিরেক্ট লেবার কি যারা ডিরেক্টলি ইনভলভ না প্রোডাক্টের সাথে বানাতে কিন্তু আনুষঙ্গিকভাবে ইনভলভ আপনার ফ্যাক্টরি মাথায় রাখবেন এটা আমার কি লেখা ম্যানুফ্যাকচারিং ইটস নট মাই টোটাল ওভারহেড এটা আমার শুধু ম্যানুফ্যাকচারিং মানে কি একটা কোম্পানির কি আছে তার মেইন হেড অফিস তার ফ্যাক্টরি ওকে আমরা শুধু এখানে ফ্যাক্টরির খরচটা নিচ্ছি হেড অফিসের খরচ শুধু নিচ্ছি না ব্যাংক এখন বলতে বলতে সার্ভিসটা কিভাবে করবো ব্যাংকের কথা বলি ব্যাংকের হেড অফিস আছে একটা ও তো সার্ভিস দিচ্ছে না কিন্তু ব্রাঞ্চগুলো সার্ভিস দিচ্ছে না ব্রাঞ্চের যেই খরচগুলো থাকে সেই খরচগুলো থাকে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওকে মাথায় রাখবেন এখানে হেড অফিসের কোনো খরচ আসবে না শুধু ফ্যাক্টরির খরচটা আছে কারণ এটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওকে মানে স্যার ডিরেক্টলি হচ্ছে মানে প্রোডাক্ট বা যে কোনো সার্ভিসের সাথে যুক্ত থাকলে সেটা
হচ্ছে কি কষ্ট এখানে অ্যাড হবে না, যুক্ত থাকবে না, হেড অফিসে তো যুক্ত আছে, হেড অফিসের খরচ এখানে আসবে ডিরেক্ট সার্ভিস দিচ্ছে এরকম না। ডিরেক্ট সার্ভিস তো ডিরেক্টলি বোঝা যাচ্ছে যে আমি প্রোডাক্টটা বানাচ্ছি কোথায়, সেখানে খরচটা, প্রোডাক্টটা প্রোভাইড করছি কোথায়, সার্ভিসটা প্রোভাইড করছি কোথায়, প্র্যাকটিক্যাল যেটা প্রোভাইড করছি, যেখান থেকে প্রোভাইড করছি বা যেখান থেকে বানাচ্ছি, হেড অফিসে কি করে মাতব্বরি করে, ওরা এটা বানাচ্ছে না, ঠিক আছে। আপনি এখন 120টা আপনারা কি জানেন ব্যাংকের যে প্রতি বছর 5% বা 7% ব্রাঞ্চ বাড়াতে হয়, এটা ওদের রুল। ব্রাঞ্চ কি করতে হবে ব্রাঞ্চ বাড়াতে হবে, বানাতে হবে ইনক্রিজ করতে হবে, যে তুমি এক্সপ্যান্ড করতেছো নাকি আমি দেখি যে মাঝে মাঝে হয় না যে তার প্রগতি সরণিতে একটা ব্রাঞ্চ আছে, আবার ধূপ করে বসুন্ধরার ভিতরে একটা ব্রাঞ্চ করে দিল, কেন? রুল যে তোমার ব্রাঞ্চ বাড়াতে হবে। স্যার কি চাকরি নেই সবাই? স্যার সকাল চাকরি নেই? আমারও একটা অবস্থা, আপনি যেরকম বলছেন আমি পারতেছি না। যাই হোক, এই ইনডিরেক্ট লেবারে কি আছে এখন, সে ফর এক্সাম্পল আমার ফ্যাক্টরিতে, মাথায় রাখবেন আমার ফ্যাক্টরিতে যে সিকিউরিটি গার্ড, একটু আগে বললাম সিকিউরিটি গার্ড কি আমার এই প্রোডাক্টটা বানাচ্ছে, তার কাজটা আমার গেট, আমার একটা গেট, সেটাই আমার সব কিছু। আপনি কি বানান না আমার ভিতরে সেটা আমার বিষয় না, রাইট? তার ফিক্স কাজ, তার সাথে কোনো প্রোডাক্টের কোনো সম্পর্কই নেই। ভিতরে 10টা প্রোডাক্ট বানান, একটা প্রোডাক্ট বানান, আই ডোন্ট কেয়ার, আমার এই একটা গেট ব্যাচ আছে, আমার সব কিছু, রাইট? ক্লিনার, সে কি জিজ্ঞেস করবে যে কয়টা প্রোডাক্ট আপনি বানাচ্ছেন, কয়টা প্রোডাক্ট বানাচ্ছেন, হি ডাজন্ট কেয়ার, ওর কাজ হচ্ছে ফ্লোর ক্লিন করা, সে ফ্লোর ক্লিন করবে, রাইট? এটা হচ্ছে আমার ইনডিরেক্ট লেবার। না, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালস আমি ইনডিরেক্ট কি আছে, ক্লিন করছি কি দিয়ে, মেশিন দিয়ে, ভ্যাকুয়াম বড় ওইটাই আমরা করি, আমরা আমাদের মতো কমন পারসন আমরা কি দিয়ে, ঝাড়ু মপ তাহলে তো বাসায় কখনো দেখতে মেশিন দিয়েই করো। কোথা থেকে ফ্যাক্টরিতে মেশিন দিয়ে ফ্যাক্টরি কোন মেশিন দিয়ে করে বাবা, আমরা কি করতে তুমি যে মেশিন বানাও সেটা বিদেশের মেশিন, বাংলাদেশে তুমি মেশিন ইউজ করি একটু বদলে মেশিন নেই। ভ্যাকিউম কোথায় ইউজ করি, ভ্যাকিউম ইউজ করি যখন কার্পেট আসে, হ্যাঁ ফ্যাক্টরিতে যেসব ম্যাটেরিয়ালস থাকে ওটা যদি ভ্যাকিউম ইউজ করি, যত হাই লেভেল ভ্যাকিউম ইউজ করি একদিনের মধ্যে তার হায়াত শেষ, ওকে। কিছু জায়গায় ইউজ করে এখন মনে করেন যে লুব্রিকেন্ট আমি ইউজ করলাম, রাইট? সেই জিনিসগুলো লুব্রিকেন্ট, বা আমি ইউজ করলাম ক্লিনিং সার্ভিসে হারপিক ইউজ করলাম, আমরা কমন লোকরা হারপিক ইউজ করি, হ্যাঁ হারপিক ইউজ করলাম, রাইট? হারপিক কি আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল, এটা দিয়ে কি আমি লিচি বানাচ্ছি? বানাতে পারি, আই ডোন্ট নেভার নো, ইউ নেভার নো। কোকা-কোলা তো ইউজ যাই হোক কি ইউজ করে এগুলো আমি শুনতে যাই না, কালকে রাতে একটা ক্লাস হবে, যাই হোক এখন মানে ইটস এ গুড ক্লিনিং সার্ভিস, এদের আদর ক্লিনিং আমি দেখছি, ট্রাই করছি, এদের গাছের উপর ইউজ করলে ভালো হয়, ইউজ করছেন কখনো? দেখবেন অবভিয়াসলি শুধু কোক নিয়ে মারা দিয়ে না, সাধারণ কিছু মারা দিয়ে, সো যেগুলো আনুষঙ্গিক ম্যাটেরিয়ালস থাকে সেগুলোকে বলা আছে। এই গেল আপনার হেড ফ্যাক্টরি। এখন যে ভাইজান আসবে এতটুকু থাকে আপনার প্রোডাক্টের কস্টিং এর জন্য, এখন আসে মাতব্বরদের খরচ, নন ম্যানুফ্যাকচারিং কস্ট, নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ফেসবুক বুস্টিং কে কে জানেন? ফেসবুক বুস্টিং জানেন না? সিম্পল এক্সাম্পল, আমি নতুন শিখছি, হ্যাঁ সিম্পল একটা এক্সাম্পল বলি, পোস্ট বুস্টিং করেন না, হ্যাঁ ওইটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর পরে। পেজ বুস্টিং করেন না, ওইটা হলো একটা নন ম্যানুফ্যাকচারিং কস্ট। পেজ বুস্টিং কি করছে, পুরো পেজটাকে করছে, পেজটাকে বুস্ট করা আর পোস্টটাকে মানে কি? সেই স্পেসিফিক পোস্টটাকে করছে, ওই সেটা হাইলাইট হবে ওই পোস্টটাকে আমি যদি না রাখতাম তাহলে আমার বুস্টিংটা হতো না, আমার খরচ হতো না, দ্যাট ইজ এ ডিরেক্ট কস্ট। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, ওটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং বা ডিরেক্ট এক্সপেন্স আমি যদি বলি। আর পুরো পেজটাকে যদি করেন আপনি কোনো স্পেসিফিক পোস্টের জন্য বলতে পারবেন না পুরো পেজটা, দ্যাট ইজ ইউর নন ম্যানুফ্যাকচারিং কস্ট, দ্যাট ইজ ইউর ইনডিরেক্ট নন ম্যানুফ্যাকচারিং, সরি দ্যাট ইজ ইউর ইনডিরেক্ট কস্ট, ওকে। তাহলে পার্টিকুলার কোনো কিছু হলো ডিরেক্ট কস্ট, ডিরেক্ট কস্ট, আর ওভারঅল ওভারঅল ইনডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট যদি শুধু যেটা ফ্যাক্টরিতে, ফ্যাক্টরিতে ইনডিরেক্ট না। নন ম্যানুফ্যাকচারিং কস্ট কি? এটা সবসময় ইনডিরেক্ট কস্ট। নন ফ্যাক্টরিং কস্ট হেড অফিসে যে খরচ, ব্যাংকে কারো বাবাও আছে, কেউ নাই? আচ্ছা মনে করেন, আচ্ছা মনে করেন যে হেড অফিসের কথা আমি বলি, ইউনিলিভার কথা বলি। ইউনিলিভার একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য যদি তারা খরচ করে, ওকে,
বা তার হেড অফিসে যে খরচটা করছে, ব্যাটার হেড অফিসকে দেখছেন? ব্যাট ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাইরের পাশে ওইটা আসলে আমি মহাকালে ডিউটি করবো, ওটা ব্যাট, ওটা মহাকাল, ওটা ব্যাট। 10 মিনিট লাগে গেট থেকে হেঁটে তাদের অফিসে ঢুকতে। আমি যখন ইন্টার্নশিপ করতে গেছিলাম তো আমাকে ইন্টারভিউতে ডাকছে, তো আমি পান্নার মতো সুন্দর আমার গাড়ি ওখানে থেকে হাঁটা শুরু করছি। ভাই হাঁটা শেষ হয় না কেন? আর এদিকে তো টোব্যাকোর গন্ধ আসতে গেছে, হাঁটা শেষ হয় না। একটু পর গিয়ে দেয় আমার দেওয়া স্টেডিয়াম, ভাই টাকা লাগবে না, আমি নিয়ে আসবো স্টেডিয়াম আসলে ক্রিকেট খেলাধুলা কি পাইছে যাই হোক। ওইটা মেনটেন করার জন্য একটা খরচ আছে না? কিন্তু এখন যদি কালকে আমি ব্যাটার প্রোডাক্ট কিনি, বয়কট করি, হ্যাঁ বয়কট করি না সেটা আমি জানি, মানে ওদের একটা প্রোডাক্টের নাম বলবো ম্যানসন কোথায় মালবড় কি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো না, আছে? জাপান। ওটা কার? জাপান ওইটা আচ্ছা বুঝছি। আমার একটা পয়সা বড় ভাই কাজ করতে জন্য খাইতে পারে আলু যাও, অন্য জিনিসটা আগে দিলাম, ওদের ওই হেড অফিসটা মেনটেন করতে একটা খরচ আছে না? এখন তো ওদের ডিফারেন্ট ব্র্যান্ডের সিগারেট আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। কালকে যদি সি বন্ধ করে দেয় ওদের খরচ কি কমে যাবে হেড অফিসের? না, না, সেটা হচ্ছে তাদের কি অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ। আমি এটা সিম্পল ভাষায় বলি, এটা তোমার হেড অফিস খরচ। ইভেন ইউর সেলিং কস্ট যেটা আছে সেটা আপনার হেড অফিসের খরচ, ওকে? সেটা প্রোডাক্ট সেলিং কস্ট। এখন আপনি বলবেন স্যার আমি তো সেলিং কস্ট ওই প্রোডাক্টটাকে সেল করার জন্য করতেছি, তো এটা আমার সাথে ইনক্লুড হলো না কেন? তাই না? কেন হলো না? কারণ আপনি এটা বানাতে তো এটা খরচ করেন, আপনি এটা বিক্রি করার সময় খরচ। আমি যে একটু আগে যে কস্টিংটা আপনাকে দেখালাম এই জিনিসটা, হ্যাঁ এটার নাম কি? ম্যানুফ্যাকচারিং কস্ট, যে আমার বানাতে কয় টাকা লাগছে। বিক্রি কখন করবো সেটা আমার বিষয়। আমি লাক্স সাবান বিরাট কোহলি আর আনুষ্কে দিয়ে করলাম, দুজনকে দিয়ে করলাম, নাকি শুধু বিরাট কোহলিকে দিয়ে করলাম, সেটা আমার বিষয়। সেটা বানাতে কোনো সম্পর্ক নেই, তাই না? ওই প্রোডাক্টটা বানাতে কয় টাকা লাগছে সেটা আগে আমার, তারপর আমি সেলিং বিলিং দিই, ওকে? এর জন্য সেলিং কস্টটা তার প্রোডাক্ট কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্টটা আসে না। নামের সাথে মাথায় রাখবে ম্যানুফ্যাকচারিং কস্ট মানে আমার বানাতে কি খরচ হবে, সেল করতে না, বানাতে কি খরচ হচ্ছে, ওকে? সেলিং কস্ট যখন পুরো দ্যাটস আ ডিফারেন্ট অ্যানালাইসিস, ওকে? স্যার সেলিং কস্টটা তো হচ্ছে আমার মানে মেইন কস্ট আর হচ্ছে টোটাল প্রফিট মিলিয়ে আসলে সেলিং কস্ট। না সেলিং কস্টে আপনি মনে করেন অ্যাডভার্টাইজিং কস্ট বা আপনি কমিশন দিবেন, ওইটার সেলিং কস্ট। হ্যাঁ, সেলিং কস্ট মানে cost necessary to secure the customer order and deliver the product to customer. এখন আমি বললাম যে ভাই সেলস কমিশন যারা মনে করেন যারা ফার্মেসি গুলো আছে, স্যার এটা ডিসপ্লেস বলে যে পার্সেন্টেজ দেয় কি হবে? হ্যাঁ বলে যে হ্যাঁ ডিস্ট্রিবিউশন ব্যবসা যেমন হয় এরকম হবে কি স্যার? এক্স্যাক্টলি। এখন ডিস্ট্রিবিউশনের হ্যাঁ ওটা আপনি ট্রেডিং বিজনেস, ওখানে আপনি কিছু বানাচ্ছেন না, হ্যাঁ এটা সেলিং কস্ট মানে ওরা বানায় যখন দিচ্ছে একটা কোম্পানি যখন ডিস্ট্রিবিউটর দিতেছে সেই ডিস্ট্রিবিউটর সিস্টেমটা কি এরকম হবে স্যার? না ওইটা শুনুন, এখানে আমরা যেসব কোম্পানির কথা বলতেছি সেসব কোম্পানি নিজেরা বানায়, হ্যাঁ? এখন মনে করেন যে সবাই তো ডিস্ট্রিবিউশন আছে, এখন মনে করেন মাম পানি, হ্যাঁ মাম পানি কি করে আগে মাম বানায়, তারপর সে কি করে বিভিন্ন ডিস্ট্রিবিউটরকে দেয়, রাইট? সেই ডিস্ট্রিবিউটর কেস অনুযায়ী বিভিন্ন মার্কেটে দেয়, ওটা আছে, ওটা একটা খরচ আছে, ওটাও সেলিং কস্ট, হ্যাঁ? কিন্তু ওটা ওর মধ্যে পড়বে, হ্যাঁ না ওটা সেলিং কস্টে পড়বে, হ্যাঁ? কিন্তু এই প্রোডাক্ট এই মাম পানি বানাতে আমার কয় টাকা লাগছে সেটা হলো আমার খরচ, সেটা হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা হচ্ছে আমার নন ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আমি মাম পানিটা বানাতে 8 টাকা লাগছে, সেটা আমি বলি এখন আমি 10% প্রফিট করবো বা 20% প্রফিট করবো, তার মানে কি আমার 1 টাকা 60 পয়সা 20% প্রফিট করলে 9 টাকা 60 পয়সা আমার বিক্রি করতে হবে, সেই 9 টাকা 60 পয়সা হচ্ছে আমার বানানো বিক্রি করার খরচ। এখন এটার এগেইনস্টে আমি কাউকে যদি কমিশন দিই, হ্যাঁ যে বলি যে ঠিক আছে ওরা বলেন যে তুমি আমার যদি 20টা কেস না বা তুমি যদি আমার 10 লাখ টাকা প্রোডাক্ট বিক্রি করতে পারো, যা তোমার থেকে এখানে আমি 5% দিব, আমার প্রফিট থেকে 5% আমি কমা ফেললাম, কিন্তু আমার খুব বেশি প্রোডাক্ট বিক্রি করতে পারবো, তাই না? এটাই তো ডিস্ট্রিবিউটর, এটাই কাজ। ও ওই সেলিং কস্টে রয়েছে কমিশন। স্যার লজিস্টিক কি পড়ে সেলিং কস্টের মধ্যে? হ্যাঁ লজিস্টিক পড়ে, আপনার এই যে ডেলিভারি খরচ আছে, হ্যাঁ এগুলো সব কিছুর মধ্যে এটা আসবে, ওকে?
এখন আপনি বলতে পারবেন স্যার এটার মধ্যে কেন আমি ইনক্লুড করলাম, কেন ইনক্লুড করলাম, আমি যখন অ্যানালাইসিসে যাবো তখন দেখবেন। হ্যাঁ, এখন শুধু বুঝে নেন যে সেলিং কস্ট যেটা আছে সেটা ম্যানুফ্যাকচারিং থেকে আলাদা হয়। কেন আলাদা হয় সেটা আমরা যখন আরেকটু অ্যানালাইসিস করতে যাব তখন দেখবেন। যে আমার কোম্পানি জানতে চাই যে ভাই আমার বানাইতে কয় টাকা লাগে সেটা বলো, তারপর আমি আমার সেলিং কস্ট ডিটারমাইন করব। আমি কমিশন যে তাকে দিব কিভাবে ডিটারমাইন করব, তাকে আমি কত টাকা কমিশন দিব সেটা খরচ একটা আছে। ম্যাথস কে করছেন, পিওর ম্যাথস বা হায়ার ম্যাথস? পিওর ম্যাথস এটা চিনেন, এই ফর্মুলাটা চিনেন? কোঅর্ডিনেট জিওমেট্রি y equals to mx plus c কখনো ইউজ করছেন? কোথায়? কোঅর্ডিনেট জিওমেট্রি না না মানে প্র্যাকটিক্যাল লাইফে কখনো ইউজ করছেন? না এখানে ইউজ করছেন। এখানে বলবেন যে আরে এটা কাজে, আমি তো সেটা বলতে চাই। আমি দেখি অ্যাকাউন্টিং এসে হায়ার ম্যাথ করতে হবে, হ্যাঁ অ্যাকাউন্টিং এসে হায়ার ম্যাথ করতে হবে। হায়ার ম্যাথ কি? হায়ার ম্যাথ আপনাকে ফর্মুলা শেখায়। ফাইন্যান্স করছেন না? ফাইন্যান্সে এনপিভি বার করছেন না? হ্যাঁ। এনপিভি কি দিয়ে বের করছেন? স্ট্যাটিস্টিক্স একটা ফর্মুলা দিয়ে ইউজ করছেন না? সেটাই সব পড়াবে এক জায়গায় এক্স্যাক্টলি স্ট্যাটিস্টিক্সের ফর্মুলা ইউজ করছেন না? ওইটাই এখানে একই জিনিস। ওই ফর্মুলাতে কিছু না কারণে তো বানাইছে। আমরা এখন লেস ইন্টেলিজেন্ট বের করতে পারি যে কেন আসলে ইউজ করা হচ্ছে। আর কারো খাওয়া কাজ না, জাস্ট ঘুমের থেকে একটা ফর্মুলা বানায়, সে কোনো রিজন তো ফর্মুলা বানাইছে, তাই না? সেটা এই কোর্স আপনারা দেখবেন আসলে কেন ফর্মুলা বানাইছে। ওকে, এখন একটু এক জায়গায় ফার্স্ট আমরা কি শিখলাম? ম্যানুফ্যাকচারিং কস্ট। তারপর কি শিখলাম? নন ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন শিখি আমরা প্রোডাক্ট কস্ট। ওকে, প্রোডাক্ট কস্টে কি কি আছে? ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা আমরা একটু আগে শিখলাম সেটা আরেকটা নাম হচ্ছে প্রোডাক্ট কস্ট। ইনক্লুড অল কস্ট involved in acquiring or making a product consists of direct materials, direct labor and manufacturing overhead. নামটার উপর কনসেন্ট্রেট করেন। প্রোডাক্ট কস্ট, প্রোডাক্টটা বানাতে, রাইট? প্রোডাক্টটা বানাতে আমার কি খরচ হচ্ছে সেটা হচ্ছে আমার, হ্যাঁ, যত ধরনের খরচ আছে ওটা যত ধরনের প্রোডাক্টটা বানাতে ওভারঅল সব কস্ট। এক্স্যাক্টলি কি কস্ট আছে সেটা আমার হচ্ছে আপনার প্রোডাক্ট কস্ট। ওকে, প্রোডাক্ট কস্টের ফর্মুলা কি? প্রোডাক্ট কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট দুটো একই জিনিস। আমি যদি বলি বরিশালে কেউ আছেন? বরিশালে এই যে তোমার নাম মানু ম্যানেন ডিএম প্লাস ডিএল প্লাস এমওএইচ। ওকে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা প্রোডাক্ট কস্ট আমি সেটাই বলি, ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাক্ট কস্ট। না, এখন আসে আপনার পিরিয়ডিক কস্ট। পিরিয়ড কস্ট কি? সার্টেন পিরিয়ডে যেটা এক্স্যাক্টলি ওই সার্টেন পিরিয়ডে, বাবা রে বাবা কত বড় হয় তো। এখন মনে করেন সেই পিরিয়ডে আমার সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন খরচ কি আসছে, এটা পরে আমরা আরেকটু যখন ভিতরে যাব তখন এগুলো ইজিয়ার হয়ে যাবে। এমসিকিউ টি সলভ করে দাও তো স্যার। Which of the following costs are considered at various levels in product এখানে একটা জিনিস দেখ, পরীক্ষা এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমি কি কোশ্চেনটা দেখেন কি বলছি, which of the following costs is, তার মানে কি आंसर কি একটা না দুইটা? একই রকম একই রকম, তার মানে কি একটা বেশি হবে, রাইট? এই ওয়ার্ডটার উপর কনসেন্ট্রেট করেন। ওকে, কোশ্চেনটা could be considered a period rather than a product cost in the manufacturing company. Period cost কি? যেটা প্রোডাক্ট কস্ট না, এখানে প্রোডাক্ট কস্ট গুলো না। আমি কি বলতে পারি ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন এটা কি আমার পিরিয়ড কস্ট নাকি ম্যানুফ্যাকচারিং কর্পোরেট হেডকোয়ার্টার গুড? আর Sales commission. সেলস কমিশন আর Electrical cost to the light the production. প্রোডাকশন এটা তো আমার ডিরেক্ট কস্ট। Direct cost. ডিরেক্ট কস্ট না ম্যানুফ্যাকচারিং। স্যার এই দুটোই তো হবে। Direct cost হবে না স্যার। আমি শিখাতে পারছি আমি সফল। ভুলে যাবো। আচ্ছা, এই স্লাইডটা আসার জন্য এই স্লাইডটা পরে বন্ধ করে দেবো না। এই জিনিসটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যানালাইসিস একটা কোম্পানির জন্য। হুন্ডাই এক্সাম্পল ছিল না ফার্স্ট ক্লাসে, আপনাদের এক্সাম্পল ছিল হুন্ডাই গাড়ি। জি না দিছি স্যার
Hyundai, sorry boy. Hyundai. Hyundai এক্সাম্পল দিয়েছিলাম না আপনাদের? Hyundai কি খাতা কাজ নেই আমার বাংলাদেশে কেন আসছে? রিজন কি? ওর কাজটা কি? আমার বাংলাদেশের রিজন কি? আমরা তো ডেনিম বানাই, আমি গাড়ি কবে থেকে বানাই, তাই না? আমাদের দেশে কেন আসছে? বা ওরা Hyundai কেন আসলো? টয়োটা কেন আসলো? টয়োটা যে মাস প্রোডাকশন, আপনার বলছে ভাই বাদ দেন, আপনার আসার দরকার নেই, আপনি আসলে আমার অর্ধেক দেশে অন্ধকার থাকবে, আমার অর্ধেক দেশে গ্যাস থাকবে না, আমার অর্ধেক দেশে পানি থাকবে না। টয়োটা যেরকম বাল্ক প্রোডাকশন নিয়ে আসতো, Hyundai বলছে ভাই যদি প্রেডা বানাও, প্রেডা বানাও চুক্ত, ঠিক আছে? আচ্ছা, এখন এটা আমার লাভ, দেশের লাভ, যে ও আসছে আমার লেবার ট্রেন হবে, কিন্তু ওদের লাভ কি? ওরা কেন আসছে আমার দেশে? ব্যবসা করার উদ্দেশ্যে ওরা হচ্ছে কি করবে এখানে? এবং মানে মানে নিম্ন লাইক স্যালারি লো কস্ট Good. এখন ওরা কি ওদের প্রোডাক্টের কোয়ালিটি সাথে নেগোশিয়েট করবে? না। তাহলে লো কস্ট দিয়ে কি করবে? কম স্যালারি দিয়ে হচ্ছে ওরা হচ্ছে এটা বেটার প্রফিট করবে বেশি। বেটার প্রফিট করবে, কিন্তু আমার লোকজন তো স্পেশালিস্ট না, কম দিতে হবে ট্যাক্স পড়ে, ও ট্যাক্স দেওয়ার কি আছে? আমাদের এক্সেল ঠিক কথা বলছো। যারা হেড, যারা মাথায় থাকবে, টপ ইঞ্জিনিয়ার্স, তারা থাকবে কোরিয়া, ওকে? তাদের আন্ডারে যারা থাকবে তারা থাকবে বাঙালি, তাদের ট্রেন, তাদের ট্রেড গ্রামীণ ফোন বা ব্যাগ বা ইউনিলিভার এত বছর পর কেন বাংলাদেশিদের অ্যাপয়েন্ট করছে অ্যাজ ম্যানেজিং ডিরেক্টর, অ্যাজ সিইও? ট্রেড করছে। এতদিন ধরে তাদের বানাইছে, আমরা বাংলাদেশে বলি বানাইছে। কোম্পানি কি চায় সেটা বুঝো। কোম্পানির টার্গেট, কোম্পানি কি শুধু প্রফিট করতে চায় না, কোম্পানি ভালো প্রোডাক্ট দিয়ে প্রফিট করবে, সেটা মাথায় রাখো। যদি বাংলাদেশের হাতে ফার্স্টে দিতে ওরা বলে হ্যাঁ সব কষ্ট কম, শুধু প্রফিট করো, বাস মারো সবাইকে, এটাই করবে। কোম্পানির বলে না আমি এটা চাই না, এটা তোমাদের মেন্টালিটি। কোম্পানির মেন্টালিটি প্রোডাক্ট ভালো দিবা, কোয়ালিটির সাথে ফাইজলামি না, প্রোডাক্ট ভালো দিয়ে তারপর প্রফিট করো। প্রোডাক্ট যদি ভালো হয় প্রফিট এমনি আসবে। রোলস রয়েস যেটা আমরা বলি, রোলস রয়েস আপনি কালকে যদি আপনার কাছে আমি কালকে 200 কোটি টাকা দিয়ে দিলাম পকেটে, কি রোলস রয়েস কিনতে পারবে না, কেন দিবে না, কেন দিবে না? টাকা তো আছে, আসলে মেইনটেইন করতে পারবেন না। হ্যাঁ মেইনটেইন না হায়ার মেইনটেইন না, 200 কোটি টাকা দিতে কি মেইনটেইন করবে? না স্যার ওদের একটা কি জানি আছে, ব্যাকগ্রাউন্ড চেক করবে, হ্যাঁ। তুমি কে, করতে গেছে এগুলো ওই চেক থেকে করে তারপরে ক্রিমিনাল রেকর্ড আছে নাকি? ওয়ান ফ্যামিলি হ্যাঁ, তুমি কি চালান, তুমি যে পোর্টফোলিও সেটা চালানোর অবস্থা আছে হ্যাঁ সেটা চেক করবে। আর ইউ ওয়ান অফ দ্য টপ বিজনেসম্যান অফ দ্য কান্ট্রি নাকি? এই রোলস রয়েস, কারণ যারা চালায় তারা রোলস রয়েস শুধু চালায় না, তারা একটা ব্র্যান্ড চলে। ব্র্যান্ড চালায়, ওকে? দে মেক শিওর যে ওইটার যাতে ওরা ওইটা নেগোশিয়েট করে না। রোলস রয়েস চালানোর মানে হচ্ছে যে তুমি কেউ, তোমার একটা আইডেন্টিফিকেশন আছে রোলস রয়েস। এই দুবাই শেখরা এই $15 মিলিয়ন $20 মিলিয়ন দিয়ে নাম্বার প্লেট কিনে, এখানে 500 মিলিয়নের জন্য আমার সরকার করে দিতেছে, আর তারা $20 মিলিয়ন দিয়ে নাম্বার প্লেট কিনে। কেন কিনে? নাম্বার প্লেটে কি আছে? ব্র্যান্ড নাম্বার প্লেটে আমার কাছে 007 001 তাদেরকে ইউনিক একটা আইডেন্টিফাই দেয়। এক্স্যাক্টলি, যে এটা আমার আইডেন্টিফিকেশন, যে আমি 007 নিয়ে আমার গাড়ি চালাচ্ছি, কিনছি এটা দিয়ে। তা সে যাদের সাথে গুলো তাদের সবার কাছে রোলস রয়েস আছে, আর তাকে আমি আলাদা করবো কিভাবে? নাম্বার আচ্ছা, কোন টপিক থেকে কোন টপিকে যাই হোক, গরিবের টপিক আসি। আচ্ছা, এখন হুন্ডাই কেন আসবে? হুন্ডাই বললো কি ভাই আমি আমার ম্যাটেরিয়াল নিয়ে ফাইজলামি করবো না, ঠিক আছে? আমি এটা নিয়ে কোনো ধরনের ফাইজলামি করবো না, এটার দাম বেশি হলে দাম বেশি, আমি ফাইজলামি করবো কোথায়? এইখানে বললাম। এখন মনে করেন আমি যদি কোরিয়াতে একটা অ্যাকাউন্টেন্ট রাখি, তাহলে আমার মাসে সে $5,000 পেমেন্ট করতে হবে। $5,000 কত বাংলাদেশি টাকা? 5 লাখ টাকা। 5 লাখ টাকায় বললাম, বাংলাদেশে তাহলে আমার কত পে করতে হবে? 50,000 টাকা। 1 লাখ টাকা দিলে খুশি হয়ে যাবে। 1 লাখ? 1 লাখ করে সবচেয়ে বেশি খুশি স্যার। 1 লাখ টাকা হলে বলে ভাই আপনার কি লাগবে? এটাই তো 1 লাখ টাকা তাহলে দিলে মাত্র 2 লাখ লাগে কাজ করবে। তাহলে মানে একটা ফ্রেশ গ্র্যাজুয়েট ছেলে, হ্যাঁ এটাও অনেক হয়। হ্যাঁ, একটা ফ্রেশ গ্র্যাজুয়েট ছেলে যদি 1 লাখ টাকা দিয়ে বলতাম, আগে বলুন তারে না, তারে নিজে মাইনাস নিজে করবো। বলার করে। হ্যাঁ, সে এটা বলবে। ওকে, কিন্তু এখন যে অবস্থা, পেঁয়াজের দাম যে করুন, মানুষের দাম যে 1 লাখ টাকা হবে, যাই হোক। তো ও বললো কি আমি এখানে নেগোশিয়েট করবো না, কারণ আমার কোয়ালিটি আমি নষ্ট করবো না। আমি কি করবো? আমি এখানে নেগোশিয়েট করবো। ও কি করলো? কনভার্জন কস্ট, ম্যাটেরিয়াল, সরি লেবার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমি প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এ একটা কথা বলছিলাম, আমি শিওর সবাই ভুলে গেছেন।
অ্যাকাউন্টিং এ টার্মস এর মধ্যে এক্সপ্লেনেশন আছে। কনভার্জন মানে কি? যেটা আমরা কনভার্ট করতে রাইট, কাকে কনভার্ট করতেছি? র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালসটাকে একটা প্রোডাক্টে কনভার্ট করছি। সো আমি ম্যাটেরিয়ালসটাকে বাদ দিয়ে দিলাম, ম্যাটেরিয়ালসের খরচ তো ম্যাটেরিয়ালসের খরচ। এটাকে এখন আমি যদি একটা প্রোডাক্টে কনভার্ট করি, হ্যাঁ, আমার কি লাগবে? লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো এটাকে আমি ধরি আমার কনভার্জন কস্ট, ম্যাটেরিয়াল ছাড়া যে খরচটা আমার আছে ওই প্রোডাক্টটা বানাতে, র ডাইরেক্ট লেবার এন্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যানালাইসিস। যখন কোম্পানি বলে যে আমি আমার কোয়ালিটিকে নেগোশিয়েট করবো না, কিন্তু আমার প্রোডাক্ট দাম হ্যাজ টু বি ভেরি গুড, তখন তারা ম্যাটেরিয়ালসটা বাদ দেয়, বাকি কি খরচ আছে দেখো। এখন মনে করেন যে আমার 100% আমার খরচ, ঠিক আছে, রাইট? আমার ম্যাটেরিয়ালস হলো কি সে 50%, ওকে, আমার খরচে, ওকে। আমি দেখলাম আমার লেবার হচ্ছে 20%, ওকে, আমার এমওর জন্য 30%, রাইট? তো আমি দেখলাম যে এই 50% নিয়ে আমি খেলবো না, আমি খেলবো এই 50% নিয়ে। এই 50% কিভাবে খেলা হবে? আমি বললাম যে আচ্ছা লেবার 20%, ইটস ফাইন, এইটাকে 10% কমাও, এটাকে 20% এ নিয়ে আসো, আমার খরচ কমে আসবে না? ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি করা যায়? এখন মনে করেন যে আমি বললাম সে ফর এক্সাম্পল আমি যদি এখন সে এটা আমি সিকিউরিটি গার্ড আমাদের ফ্যাক্টরি, ওকে, সিকিউরিটি গার্ডের এখন ঝামেলাটা কি প্রতি বছর 0.6% নাম গার্মেন্টসের 6% করে বেতন বাড়াতে হয়। আমি বললাম 6% করে বেতন বাড়াতে পারবো না, G4S এখন দেখলাম যে আমার যাদের আমি সিকিউরিটি রাখছি তাদের আমার ওভারটাইম দিয়ে আমার পরে 14,000 টাকা, ওকে। G4S এখন ভাগ করে একদিন বললো স্যার আজকে আমি চাকরি করবো না, চলে যাবো, কেন যাবো? তো আবার পুজো লোক, বিশ্বস্ত লোক, ঝামেলা, ট্রেন করো, ঝামেলা, এত ঝামেলা দিতে হবে না, কি করো G4S তাহলে আমি 12,500 টাকা দিলাম। কে অসুস্থ হলো না অসুস্থ আই ডোন্ট কেয়ার, আমার 6টা সিকিউরিটি গার্ড লাগবে, তুমি আমার 6টা সিকিউরিটি গার্ড প্রোভাইড করো। নরমাল জিফোর্স নাকি নরমাল সিকিউরিটি গার্ড থেকে বেশি পড়ে? আমি জাস্ট ওরা ওভারটেক হয়ে যেতে পারছে। ওগুলোতে যাওয়া দরকার না, তোমাকে একটা এক্সাম্পল। আচ্ছা আমি তোকে শুধু খরচে বললাম। এখন মনে করো কাল তোমার সিকিউরিটি গার্ড থেকে বুদ্ধি গেল, নকল কি আছে বুদ্ধি গেল মানে কি শুয়ে গেল, মানে অসুস্থ হয়ে গেল, ঠিক আছে, হচ্ছে তাকে ট্রেনিং করা। হ্যাঁ, এখন আমি ফ্যাক্টরি সিকিউরিটি বলতে আমার বাড়িতে দেখা যায় আশেপাশে কেউ আছে নাকি যারা চাকরি না কিনে তারে নিয়ে আসো, সে ট্রেন না, সে ঘাটবে এমনি এমনি এখান থেকে চুরি হতে, সে ওখান থেকে পান খেয়েছে। হ্যাঁ, কিন্তু G4S কি এই অবস্থা আছে? পান খাবা উল্টা হবে, রাইট? আমার এই ঝামেলা নাই, তা আমি এখানে পড়াশোনা করলাম না, হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, এখন আমার ডেলিভারি কস্ট কমাইতে হবে। আমি বললাম আমার গাড়িগুলোতে যে বসে আছে ড্রাইভার তো বসেই থাকে, পারবো না, আমার এখন অর্ডার কর, গাড়িগুলোর বসায় রেখে আমার লাভ। এক কাজ করো, ভাড়া গাড়ি রাখো। আমার লাস্ট সে ফর এক্সাম্পল করোনার সময় আমার গাড়ি সব বসে আছে, আমার তো বেতন নিতে হচ্ছে আমার ড্রাইভারদের, আমি বললাম না ভাড়া গাড়ি রাখো, যখন ডেলিভারি হয় সেই অনুযায়ী আমি ভাড়া দেবো, তখন আমার কস্ট কমে আসবে না? এখানে আমার কস্ট কমে আসবে। এইভাবে বিভিন্ন ফ্যাক্টর আছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম, নট নেসেসারি এগুলোই ধরতে হবে। এই ফ্যাক্টরগুলো দিয়ে আমি বললাম যে এটাকে খরচ কমাও, তখন কি হবে? আমার 100% কমে আসলো না খরচটা। তখন মনে করেন যে আমার ছিল 10 টাকা খরচ, আমি 10% কমে ফেললাম, তার মানে আমার খরচটা 9 টাকা এসে পড়লো না? এভাবে করে আমি খরচ করবো, কিন্তু আমি আমার কোয়ালিটি নিয়ে কিন্তু কোয়ালিটি আসল মানে আজ যে আনুষঙ্গিক খরচে বলো হারপিক কম কিনো, হ্যাঁ, হারপিক কম কিনো কোক দিয়ে বলো খরচ কমাও। যখন বোর্ড অফ ডিরেক্টরসের একটা কমন কথা হচ্ছে খরচ কমাও, খরচ কমাও, খরচ কমাও, ওদের মুখস্থ বিদ্যা, কোন কমাও আপনি সেটা ওদের বুদ্ধি ইচ্ছে হয়, আসলে আপনি দেখান তো কত দিয়ে কমাবো, ঠিক আছে? তখনই এগুলোতে এই জিনিসটা আসে, ওকে না। তারপর আসে, আচ্ছা দিস ইজ দ্য লাস্ট ওয়ান, বেশি যাচ্ছে। তারপর আসে আপনাদের প্রাইম কস্ট। প্রাইম কস্টের ফর্মুলা কি কি দেখা যাচ্ছে ওখানে? প্রাইম কস্টের ফর্মুলা কি? মাদার কস্ট যেটাকে বলে ডিরেক্ট কস্ট, ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডিরেক্ট লেবার। এখন আমি বললাম যে ঠিক আছে, আবার লেবার আর ম্যাটেরিয়ালস এর উপর একটু ইমপ্যাক্ট ফেলাতে হবে। পটেটো চিপস কে খায়?
সবাই খায় দাম বাড়ছে আজ পর্যন্ত কোয়ান্টিটি কমা দিচ্ছে তার ভিতরে কিছু নাই, কলমের কালি বলছে কলম ঠিক আছে, কালি নেই। এক্স্যাক্টলি ও কি করলো কোয়ান্টিটি কমা দিচ্ছে ও বললো ম্যাটেরিয়াল হিট করো আগে স্যার 15 টাকা করছিল আর কমাই দিছে ও কমাতে হবে কোনো অপশন কারণ খাবে না তো। কারণ লোকগুলো আমার কাম না আমি লেটস করবো ও কি হলো আই ওয়াশ করবো এখন মনে করেন যে আমি বললাম যে আচ্ছা আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমার কিছু করার নাই আমার অপশন নাই কোথায় অপশন আছে আমার ম্যাটেরিয়ালস আর লেবার তাহলে আমার ম্যাটেরিয়ালস লেবার আসলে খরচ কত আমি দেখলাম যে এটাকে দিলাম না 50% প্লাস 20% প্লাস 30% হ্যাঁ আমি বললাম 30% কমে আর কি কম এটা কত এই খরচটা আমার 70% এখান থেকে যদি আমি কমাতে পারি আমার বেশি ইম্প্যাক্ট পড়ে রাইট আমার কোয়ালিটি এত জিনিস না কারণ আমার যারা কাস্টমার আছে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য কোয়ালিটি এত কোয়ালিটি মোটামুটি কোয়ালিটি তারা ব্র্যান্ডেড ছিল। ও কি করবে যে আমার 70% এর থেকে যদি আমি বেশি কমাই তাহলে আমার বেশি কমবে না অবশ্যই এখান থেকে যদি আমি 10% কমাই 30% থেকে তাহলে আমার কত পার্সেন্ট আসে 90%। আমার 27% আসে তাই না 10% যদি কমে 30% দেখে 30% থেকে 10 যদি কমাই 3% কমছে না আমার তাহলে 27% এ এসে বললো এখান থেকে যদি আমি 10% কমাই আমার কত আসে 7% কমবে না এখানে 6% 3% কমছে না 3% এখানে তার মানে ক্যামেরা এইখানে কমালে তো আমার বেশি খরচ কমবে তো হলো যে এটাতে হিট করবে আমার কোয়ালিটি আমার কাছে এত ম্যাটার না বা বলতে পারি আচ্ছা ঠিক আছে লেবারের খরচ বেশি লেবার বাদ দাও ওই যে মেশিন নিয়ে আসো বেশি নিয়ে এআই স্যার এআই দিয়ে কি করবে এআই দিয়ে এআই শিখছে মুখস্থ করতে এখন আমার বাথরুম ক্লিন করতে হবে এআই মনে আমি বললাম যে চিনি এই লেবার বাদ দাও বেশি না অটো বেশি না আগে আমার সেমি অটো ছিল অটো বেশি না আমার লেবার খরচটা কমে গেল আমাকে মেশিন এসে বললো যে ভাই আমার বেতনটা বাড়াই দিন বাড়াবে না। এখন আমি কি দেখতে পাচ্ছি যে সবকিছু খরচ বেড়ে গেছে রাইট আমি জানি আমার লেবারটা পরের বার থেকে 6% খুশি হবে না তখন আমি কি করব তখন কি আমি তাদের বলতে পারবো না তোমাদের বাদ দিব আমার এখন থেকে প্ল্যান করতে হবে যে কিভাবে আমি ওই পার্টটা কমাই দেব আমি নতুন প্রোডাক্ট আনবো আমি পুরান লেবারকে বাদ দিয়ে দিচ্ছি না হ্যাঁ এখন আমি বললাম নতুন প্রোডাক্ট আনবো নতুন প্রোডাক্ট এমন ভাবে মেশিন আনো যেটা অটো মেশিন আসে যেটা আমার লেবারই না লাগে আমার ইলেকট্রিসিটি খরচ নিয়ে বাড়বে কিন্তু আমার যাতে লেবারের খরচটা না আসে লেবার ওটা দিয়ে হচ্ছে কষ্টটা পোষণ যাবে। এই কষ্ট তো আমি যখন দেখবো যে এখানটা আমার লেবারটা আছে না তখন লেবারে হিট করবো বা দেখো র ম্যাটেরিয়ালসটা আলু মানে আলু ব্রাজিল থেকে না দেখো ইন্ডিয়া পাওয়া যায় নাকি সেফর আলু যেখান থেকে কম ওখান থেকে কিনবো। হ্যাঁ যা বলি যে আচ্ছা ঠিক আছে আমার ফ্যাক্টরি হচ্ছে সে আশুলিয়াতে আমি আনি সে আলু কই পাওয়া যায় এখন মনে করেন বগুড়ায় পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আর আশুলিয়ার কাছে কোনটা আছে সে ফর এক্সাম্পল আমি বললাম ময়মনসিংহ আলু মনে করেন ময়মনসিংহ আলু হওয়া শুরু করলো আমি বললাম যে বগুড়া থেকে আলু আনতে আমার বেশি টাকা যায় তাই না আমার ডেলিভারি ট্রান্সপোর্ট বেশি না তাহলে ময়মনসিংহ থেকে আনি কাছাকাছি আছে আশুলিয়ার আরো ওখানে খরচ কমে যাবে না কস্টিংটা কম করছে। তখন আমি এখানে হিট করবো রাইট প্রাইম কস্ট ওকে সো দুইটা জিনিস প্রাইম কস্ট কি ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডাইরেক্ট লেবার আর কনভার্সন কস্ট কি ডিরেক্ট লেবার প্লাস Manufacturing overhead। কনভার্সন কস্ট মানে কি যেটা হচ্ছে কনভার্ট করা স্যার যায়। খরচটা সরি যেটা হচ্ছে স্যার কনভার্ট করতে কি মেইনলি কস্টটা র ম্যাটেরিয়ালস কে ফিনিশ প্রোডাক্টে বানাতে ওকে বুঝে গেছে আজকে এতটুকু জি স্যার